কেপ ভার্দে কিংবা কাবো ভার্দে, এত চমৎকার পারফরমেন্স তারা দিয়েছে এবং একই সাথে তাদের গোলকিপার, আমি কালকে বলছিলাম যে গোলকিপারের পারফরমেন্স দেখে তার প্রেমে পড়ে গেছি। ভোজনিয়া দুর্দান্ত এবং এত সুপার এনার্জেটিক, ভাবা যায় না। আমরা ভেবেছিলাম যে স্পেন এবং এরকম একটি দলের সাথে খেলা হচ্ছে যেখানে বিশ্বের ফিফা র্যাঙ্কিংয়ের 2 নম্বর পজিশনে রয়েছে স্পেন, এবং অনেকেই এবার মন্তব্য করছে যে এবারের বিশ্বকাপের সবচেয়ে হট ফেভারিট হচ্ছে স্পেন, হয়তো বিশ্বকাপটা তারা নেবে। সো অনেকেই আবার এটাও বলেছেন যে সব প্লেয়ার যেহেতু নামেনি, সেটা একটা ফ্যাক্ট। তারপরেও স্পেনের কাছ থেকে আমরা এমন পারফরমেন্স এই ফার্স্ট ম্যাচে কোনোভাবেই আশা করিনি, যেখানে আসলে তাদের প্রতিপক্ষ দল হচ্ছে একটি নতুন দল যারা প্রথমবারের মতো বিশ্বকাপ খেলছে এবং তারা দুর্দান্ত পারফর্ম করেছে। অন্য ম্যাচগুলোর দিকে তাকালে একটু অবাকই হয়েছি, কারণ ড্র আবার কিছু ম্যাচ আরো ভালো করেছে। যাই হোক, সেই ম্যাচের প্রসঙ্গ নিয়ে কথা হবে। একই সাথে আজকের দিনের সবচেয়ে হট ফেভারিট ম্যাচ আর্জেন্টিনা আলজেরিয়া, অন্যদিকে রয়েছে ফ্রান্স। সো কি হতে চলেছে আজকে, আরো বেশ কিছু টিম রয়েছে, সেই প্রসঙ্গ নিয়ে কথা বলবো। দর্শক সবাইকে ওয়েলকাম করছি টিভিএস ম্যাচ অ্যানাটমিতে, সঙ্গে রয়েছে মো। আর আজ আমরা আমন্ত্রণ জানিয়েছি বাংলার ম্যারাডোনাকে, যিনি ফরমার ক্যাপ্টেন অফ বাংলাদেশ ফুটবল টিম, আমাদের ভীষণ ভালোবাসার রুম্মান বিন ওয়ালি সাব্বির। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। কালকে কোন কোন ম্যাচ দেখার সুযোগ হয়েছে আমি ঠিক জানি না, কারণ এতগুলো ম্যাচ সবার পক্ষে সবগুলো ম্যাচ দেখা সম্ভব না। আমি ইজিপ্ট আর বেলজিয়ামটা দেখেছি। তো খেলাটা খুব হাড্ডাহাড্ডি খেলা হয়েছে, খুব কম্প্যাক্ট খেলা হয়েছে। সবাই দুইটা টিমই তাদের স্বাভাবিক পারফরমেন্স করার জন্য চেষ্টা করেছে। আমার কাছে মনে হচ্ছে যে ইজিপ্ট অনেক ভালো খেলেছে। সো স্পেন এবং কাবো ভার্দে, কালকের এই ম্যাচ নিয়ে সবাই কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব হতাশা প্রকাশ করেছে, কারণ স্পেনের কাছ থেকে আমাদের প্রত্যাশা অনেক বেশি ছিল। যদিও অনেকে বলছেন যে সব প্লেয়ার নামানো হয়নি, বা ইয়ামালকে আমরা দেখেছি যে একদম শেষের দিকে নামানো হয়েছে। সো আপনার কি মন্তব্য? আমার মন্তব্য ঠিক সেম। সবাই হয়তো ফুটবল বোঝে না তা না, বোঝে ফুটবল, কিন্তু টেকনিক্যাল সাইডটা অনেকে বোঝে না। তো আমি জানি না কোচ কেন ইয়ামালকে আর উইলিয়ামকে পরে নামালো, 70 মিনিটসে পরে নামাইছে। তো ইটস এ ভেরি শর্ট টাইম। আর যদিও কাবো ভার্দে অলমোস্ট ডিফেন্সিভ খেলতে ছিল, ডি বক্সের এখানে তারা খুব কম্প্যাক্ট ছিল, তারা কিন্তু পাস করছিল কিন্তু পেনিট্রেশন করতে পারছিল না, ক্রস করতেও পারছিল না, ডেঞ্জারাস করতেও পারছিল না। তো সেই কারণে আমি বলবো যে কোচ এটা কি কারণে ইয়ামালকে আর উইলিয়ামকে নামাতে দেরি করলো এটা আমি বলতে পারবো না। তবে আমার কাছে মনে হয় যে স্পেনে খেলা আমার কাছে খুব স্বাভাবিক ভালো মনে হয়নি। কারণটা কি, তারা পায়ে বল রেখেছে অনেকক্ষণ। যদি আপনি মানে পরিসংখ্যান করেন যে বল পজিশন কাজ ছিল স্পেনের বেশি ছিল, কিন্তু বাট তারা কিন্তু ওই চান্স পেয়েছে, কিছু দুই একটা চান্স পেয়েছে, এটা অ্যাবিল করতে পারেনি। যদি চান্স অ্যাবিল করতে পারতো, আমার কাছে মনে হয় চান্স আরো অনেক পেয়েছে এবং তারা আক্রমণাত্মক ছিল, বাট সামহাউ পারেনি তারা। না, তারা একটা জিনিস ছিল যে ডি বক্সের বাইরের থেকে তারা ঠিক ছিল, ডি বক্সের ভিতরে তারা কোনো কিছু করতে পারেনি, বা ওই কারণে কিন্তু রেজাল্ট আসেনি, বা ওইরকম ক্রিয়েট করতে পারেনি বল ও পজিশন, মানে বল গোল করার যে 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 প্রয়োজন, মানে যে জিনিস দেওয়া দরকার ছিল সেটা তারা করতে পারেনি, বা কি সুযোগ পেয়েছে তারা মিস করেছে। তা আমি বলতে চাই যে স্পেনের ওই যে টিকি টাকা খেলা, ওই পাস দিয়ে খেলা, এটা ঠিক আছে, ওরা ঠিক আছে, কিন্তু কাবো ভার্দে আমি বলবো যে তারা যদিও নতুন এসছে, কিন্তু তাদের সবগুলি প্লেয়ার কিন্তু ইউরোপে খেলে, তাদের অভিজ্ঞতা আছে, এবং তারা কিন্তু একটা জিনিস মনে করেছে যে স্পেন আমাদের সুপিরিয়র টিম, আমাকে ব্লক করতে হলে এই ডিফেন্সে মিডফিল্ড টু ডিফেন্স ব্লক করতে হবে। তারা কিন্তু ঠিকই ব্লক করে দিয়েছে তাদের। একেবারেই তাই। আমি একটু বলতে চাই যে ছোট টিম বা যে টিমগুলো নতুন শুরু করে বিশ্বকাপ, এবারে তাদের প্রথম বিশ্বকাপ, একটা ভেতরে ভয় কাজ করে যে আমরা যখন সুপিরিয়র কোনো টিমের সাথে খেলছি, যেমন আর্জেন্টিনা আলজেরিয়ার ম্যাচেও কিন্তু এমন কিছুই হয়তো আমরা দেখবো, উই ডোন্ট নো, হতেও পারে এমন কিছু, যেখানে স্পেনের সাথে যেই পারফরমেন্স দেবার কথা ছিল তার থেকে অনেক ভালো পারফরমেন্স তারা দিয়েছে। এবং আপনি একটু বলছিলেন শর্টস, আমি জাস্ট পরিসংখ্যান দেখছি যে শর্টস আসলে অন্যদিকে আপনার কাবো ভার্দে দিয়েছে 6টি, অন্যদিকে 23 শর্টস করেছে হচ্ছে আপনার স্পেন, এবং শর্টস অন টার্গেট 8, অন্যদিকে 1। সো তারপরও যে মাঠের টিকে থাকা, বা ফার্স্ট হাফের পর সেকেন্ড হাফে মনে হচ্ছিল মিনিমাম 2টো গোল তারা করবে এবং 2-0 হয়তো এগিয়ে যাবে। প্রথমে তো আমরা 10-0 বলছিলাম কালকে থেকে যে এমনটাই হবে, কারণ আমরা আগের যে ম্যাচটা দেখেছি সেই ম্যাচ অনুযায়ী মনে হচ্ছে জার্মানি এত গোল দিয়ে ফেললো, তাহলে স্পেনও এমনটা করবে। সেই জায়গায় কিন্তু সেকেন্ড হাফে গিয়ে আমরা আরো হতাশ হয়েছি। সো একটু যদি সেকেন্ড হাফের প্রসঙ্গে আসে, কি করা যেত সেকেন্ড হাফে? আসলে মানে কিছু প্ল্যানিং থাকে, তো কোচ কিন্তু কিছু প্ল্যানিং নিতে পারতো।
যেমন তারা কিন্তু ডিফেন্সিভ খেলতেছে, এখন তাদেরকে কিভাবে উপরের দিকে উঠে নিয়ে আসা যায় সেই প্ল্যানটাও তাদের করা দরকার ছিল। যে অনেক সময় দেখা যায় যে টিম যখন কম্প্যাক্ট হয়ে যায় ডিফেন্সে এবং মিডফিল্ডে বা ডি বক্সের সামনে কম্প্যাক্ট করে ফেলে টিম, তখন আমাকে স্পেস বের করতে হয়। যদি আমি পেনিট্রেশন বল না দিতে পারি তাহলে আমি উইং সাইডে খেলবো, যে ক্রস করব আমার ডেঞ্জার করার জন্য। তো সেই ক্রসগুলি কিন্তু খুব বেশি হয় নাই, তারা কিন্তু আসলে ম্যাক্সিমাম যে ক্রসগুলি করে যে দুইটা প্লেয়ার ইয়ামাল এবং উইলিয়াম, এরা দুইটা নামছে 75 বা 78 মিনিটসে পরে। তো এই সময় নামিয়ে যখনই কোভারদো খুব স্ট্রংলিভাবে মানে হ্যান্ডেল করছিল স্পেনকে, যে তাদের মানে কনফিডেন্ট লেভেল এত হাই হয়ে গেছিল যে স্পেনকে রুখে দেবে তারা। কিন্তু মেইন দুইটা প্লেয়ার যখন দেখছে যে স্পেন আমি টিকি টাকা খেলে ইনসাইড খেলে আমি কিছু করতে পারছি না, উইং সাইডটা আমাকে ডেভেলপ করার দরকার ছিল, তো সেই প্লেয়ারটা এমন সময় নামিয়েছে যে হয়তোবা তার হাতে 15 মিনিট 18 মিনিট টাইম আছে। তো এই টাইমের ভিতরে ইয়ামালও খুব ভালো করতে পারে নাই, আর উইলিয়ামও কিন্তু ভালো করতে পারে নাই। তো সেই কারণে আমি মনে করি যে টিমের রেজাল্টটা খারাপ হয়েছে এইসব কারণে। আর আরেকটা জিনিস হলো, তারা কিন্তু মনে করেছে স্পেন বিরাট টিম, আমাকে যেভাবে স্পেনকে রুখে দিতে হবে। তো তারাও কিন্তু ইউরোপে বিভিন্ন দেশে খেলে, আর একটা জিনিস খেয়াল করছেন কিনা আমি জানি না, তাদের কিন্তু ফিজিক্যাল স্ট্রাকচার খুবই ভালো এবং খুবই এনার্জেটিক, সুপার তো এনার্জেটিক। এই কারণে আমার কাছে মনে হয় তারা স্পেনকে রুখে দিতে আমার পেরেছে। একটা পর্যায়ে মনে হচ্ছিল যে ভোজিনিয়া যা মানে গোলকিপার এত দুর্দান্ত, সে হয়তো টায়ার্ড হয়ে যাবে, সে হয়তো আর পারবে না, এত আক্রমণ হচ্ছে, এতগুলো করে আটকানো। সো তার প্রসঙ্গে যদি আলাদা করে যাই, এবারে বিশ্বকাপে কিন্তু একটা চমক দেখিয়েছে গত ম্যাচে। ডেফিনেটলি গোলকিপার অ্যাকচুয়ালি এমনি এমনি মানে আপনার ফুটবলের পরিভাষা বলে গোলকিপার ইজ এ 50%। ট্রু। গোলকিপার যদি বেটার গোলকিপার হয়, হ্যাঁ ধরুন লাস্ট আর্জেন্টিনা চ্যাম্পিয়ন আছে শুধু গোলকিপারের জন্য, হ্যাঁ অফকোর্স, সে যে গোলগুলো সেভ করেছে এবং সেই কারণে, এবং 90 ওয়ার্ল্ড কাপে ম্যারাডোনা ফাইনাল গিয়েছে অনলি ফর গোলকিপারের জন্য কিন্তু। হ্যাঁ, তো এই গোলকিপার কিন্তু অনেক বিশাল একটা ব্যাপার, মানে একটা টিমের 50% মানে সে মানে দাবিদার আর কি, জিতার দাবিদার করে। তো যে কোনো সময় যে কোনো টিমকে রুখে দেওয়ার জন্য গোলকিপার অনেক ভূমিকা পালন করে, সেভ করে দেওয়ার জন্য। একেবারেই তাই। ইজিপ্ট এবং বেলজিয়াম একটু শুরুতেই বলছিলাম, এখানে তো বেলজিয়াম ডেফিনেটলি ফেভারিট ছিল, অন্যদিকে ইজিপ্ট কিন্তু তাকে হেলাফেলা করার কিছু নেই, খুব ভালো স্ট্রং টিম, এবং সেখানে 1-1 ড্র। এবার বোধহয় বিশ্বকাপের ড্রটা একটু বেশি হচ্ছে। বেলজিয়ামে আর ইজিপ্টের ব্যাপারটা, ইজিপ্ট কিন্তু এবার কিন্তু তারা হট ফেভার টিম হয়ে হিসেবে আসছে কিন্তু, এবং খেলা যতটুকু দেখে মনে হয়েছে যে ইজিপ্ট কিন্তু মানে মানে বেলজিয়ামের সাথে তাল মিলে খেলার মতন দল, এবং তারা কিন্তু গোল আগে করেছে। আনফর্চুনেটলি হলেও যে বেলজিয়াম মানে লুকাকুকে নামানোর পরে মানে আমার কাছে মনে হয় যে তারা অ্যাটাকিং করছিল, বাট মানে সাডেনলি তাদের গোল রিসিভ, তারাই নিজের গোলটা নিজে ঢুকিয়ে দিয়েছে, মানে গোল রিসিভ করেছে। লুকাকু কিন্তু গোল করে, লুকাকু জাস্ট তা সে যে বলটাতে যে ক্রস করেছে সেই বলটাতে সে প্রেশার করেছে ডিফেন্ডার পায়ে লেগে কিন্তু গোল হয়ে গেছে। হ্যাঁ, তো আমি বলবো যে ক্রেডিটটা খুব মানে বেলজিয়ামকে দেওয়া যাচ্ছে না, যে নিজেরা গোল করতে পারেনি, ওরা একটা মানে কি বলে ইজিপ্টই গোলটা করে দিয়েছে। তো আমার কাছে মনে হয় যে ইজিপ্ট পরবর্তী সময় ভালো খেলেছে, তো তারাও সুযোগ পেয়েছে, বেলজিয়ামও সুযোগ পেয়েছে। তো আমার কাছে মনে হয় রেজাল্টটা লাস্ট মোমেন্টে যে ড্র হয়ে গেল, এটা ইজিপ্টের জন্য মানে একটু আমার কাছে মনে হয় যে এই দুইটা দলের ভিতরে ইজিপ্ট এবং বেলজিয়াম এরাই সেকেন্ড রাউন্ডে যাওয়ার সম্ভাবনা আছে, এবং তারা কিন্তু এই গ্রুপে হ্যাঁ, এবং তারা কিন্তু দুইটা দলই মানে সম্ভাব্য কোয়ার্টার ফাইনাল খেলার সম্ভাবনা রাখে। ওকে, ইরান এবং নিউজিল্যান্ড, ইরান টিমটাকে কিন্তু হেলাফেলা ভাবার কোনো কারণ নেই। ইরান এবার অনেক কিছু চিন্তা ভাবনা করে তারা এবার বিশ্বকাপে খুব চমৎকারভাবে খেলবে বলে প্রত্যাশা নিয়ে কিন্তু এসেছে। ইরান নিউজিল্যান্ড 2-2 গোলে ড্র, ভালো ম্যাচ, নিঃসন্দেহে ভালো একটি ম্যাচ হয়েছে। এই ম্যাচের প্রসঙ্গে আমি নিউজিল্যান্ডের ব্যাপারে বলবো যে নিউজিল্যান্ড ইরান কিন্তু মানে আমার কাছে মনে হয় যে পপুলার টিম ইন এশিয়া, ঠিক আছে। তো আমার কাছে মনে হয় যে টিমগুলি খারাপ খেলছে না। ইরান এশিয়ার টিম ভালো খেলে আমাদের ভালো লাগে, কাতার যখন ভালো করলো, জাপান যখন ভালো করলো, কিন্তু আগের থেকে অনেক আপগ্রেড হয়ে গেছে।
আপনি জাপানের কথা চিন্তা করেন, জাপান কি মানে খেলে তারা ড্র করেছে, নেদারল্যান্ডসের মতো একটা চিন্তা করা team-এর যায় না। সাথে, কোরিয়া কি পারফরমেন্স করেছে, হ্যাঁ সাউথ কোরিয়া, সৌদি আরবে কি পারফরমেন্স করেছে, প্যারাগুয়েতে 1-1 ড্র, উরুগুয়ের সাথে 1-1 ড্র। ড্র। তো আমার কাছে মনে হয় এশিয়া সবগুলো টিম ভালো করছে, মানে তার মানে আমাদের সাথে ইউরোপের যে ব্যবধানটা ছিল সে কিন্তু কমিয়ে আনছে এশিয়া। তো আমার কাছে মনে হয় যে এই রেজাল্টটা অবশ্যই ভালো হয়েছে আর কি। ডেফিনেটলি। এবার চলে আসবো হট ফেভারিট ফ্রান্সের প্রসঙ্গে, আজকে যেহেতু ফ্রান্সের ম্যাচও রয়েছে। সো না, আমার কাছে মনে হয় যে আর্জেন্টিনার ম্যাচ দিয়ে শুরু করি। আর্জেন্টিনা আলজেরিয়া, এই ম্যাচ দেখার জন্য সবাই অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন। এবং যদি আপনার কাছে যে আমি জানতেই চাই প্রথমে যে আপনি কোন দলের সাপোর্টার, আর্জেন্টিনা নাকি আমি ব্রাজিল? অ্যাকচুয়ালি ব্রাজিলের সাপোর্টার। আমরা তো 80s প্লেয়ার, 80s তখনকার সময় ব্রাজিল কিন্তু হট ফেভারিট ছিল, একদম, এবং একদম। এবং পেলে, পেলে কিন্তু হ্যাঁ ওয়ার্ল্ডের বেস্ট ফুটবলার। তো এরপরে 82 থেকে ম্যারাডোনা আসলো, তখন কিন্তু আস্তে আস্তে আর্জেন্টিনার সমর্থক হ্যাঁ, হওয়া শুরু করলো। তো আমিও আর্জেন্টিনাকে সমর্থন করি, মানে মানে অপছন্দ করেন অপছন্দ না, করি না, মানে কট্টর ভালো, না। হ্যাঁ কট্টর না, হ্যাঁ, ভালো ভালো টিম হিসাবে ম্যারাডোনাকে ভালো পছন্দ করি, মেসি খেলা ভালো লাগে, ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট ফুটবলার ইন দ্য ওয়ার্ল্ড, ডেফিনেটলি। নো ডাউট। তো আমি মনে করি যে আর্জেন্টিনার একটা বিষয় আছে যে আপনি ধরেন 90 ওয়ার্ল্ড কাপে ক্যামেরুনের সাথে 1-0 হেরে যায়, তারা কিন্তু ফাইনাল খেলে। ট্রু। আবার ঠিক সেম জিনিসটাই ধরেন যে 22 লাস্ট 22-এ তারা সৌদি কিন্তু আরব। সৌদি আরবে হেরে যে আমরা তো চিন্তা করি আর্জেন্টিনা বাদ হয়ে যায় কিনা, তো সেই আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হলো। তো এখন আলজেরিয়া তো আফ্রিকান টিম, তো যে কোনো সময় দেখা যায় যে কোনো অঘটন আর্জেন্টিনার এগেনস্টে ঘটতে পারে, বলা যায় না। তবে আশা করব যে দর্শকরা তো তাকিয়ে আছে আর্জেন্টিনার উপরে। আমার কাছে আর্জেন্টিনা খুব ভালো পারফরমেন্স করে তাদের জিতা উচিত আমি মনে করি। আমি এমনটা শুনছিলাম, লিওনেল স্কালোনি এরকমটা বলেছেন যে আলজেরিয়াও হচ্ছে মরক্কোর মতোই প্রতিদ্বন্দ্বী, যদিও আলজেরিয়ার র্যাঙ্কিং 28, অন্যদিকে আর্জেন্টিনা কিন্তু 1 নম্বর ফিফা র্যাঙ্কিং এ রয়েছে। সো ফিফা র্যাঙ্কিং এর কথা অবশ্য সবসময় ধরলে চলে না, তারপরেও যদি জানতে চাই, হোয়াট ডু ইউ থিঙ্ক, আসলেই কি আলজেরিয়া মরক্কোর মতো মানে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী? মরক্কো ব্রাজিল যখন খেললো, ব্রাজিল 6 পজিশনে, 7 হচ্ছে মরক্কো। বাট এখানে কিন্তু 1 এবং 28 র্যাঙ্কিং এ তাদের মধ্যে খেলা হচ্ছে। এখানে অ্যাকচুয়ালি ব্যাপারটা হয় কি, যদিও র্যাঙ্কিং হয় অনেক খেলার মাধ্যমে, অনেক ম্যাচ খেলার মাধ্যমে, অনেক উইনিং এর মাধ্যমে, হ্যাঁ সেই কারণে তারা র্যাঙ্কিং পিছিয়ে আছে। কিন্তু ওয়ার্ল্ড কাপ যখন খেলা হবে তখন আপনার র্যাঙ্কিংটা আপনাকে মুখ্য জিনিস না। এখন ওই টিমটা ওই সময় কি অবস্থা করছে, কি স্ট্র্যাটেজি নিয়েছে, এবং আর্জেন্টিনা এগেইনস্টে অবশ্যই তারা স্ট্র্যাটেজি নেয়, কারণ বেটার টিম আর্জেন্টিনা, নো ডাউট অ্যাবাউট। আর্জেন্টিনা এবার এসেও জিততে, তারা জিততে চায়, হ্যাঁ ওয়ার্ল্ড কাপ জিততে চায়, তার জিতার সম্ভাবনা তাদের রয়েছে। তো আমি মনে করি যে আলজেরিয়া কি স্ট্র্যাটেজি নেবে আমি জানি না, তবে আফ্রিকান প্লেয়ারে কিন্তু টাফ হয় একটু। তো সেই কারণে তার প্ল্যানিং আমি যতদূর জানি, বেসিক্যালি যদি সুপিরিয়র টিমের এগেনস্টে খেলতে হয়, অনেকে 3-5-2 সিস্টেমে খেলে, অনেকে 4-4-2 সিস্টেমে খেলে। হ্যাঁ, আমার মিডফিল্ডটা আর ডিফেন্সটা বেশি স্ট্রং হয়, যাতে আমি একটা টিমকে রাখতে পারি, মানে রুখে দিতে পারি, এবং দেখা যায় আমি কাউন্টার অ্যাটাক, আমার দুটো স্ট্রাইকার থেকে কাউন্টার অ্যাটাক আমি গোল করতে পারি। তো সেইগুলি প্ল্যানিং একটা কোচ নিতে পারে। এখন আমি জানি না যে এখন দেখা যায় বিভিন্ন আমাদের মিডিয়াতে দেখি যে কেউ 4-4-3 খেলছে, 4-4-2 খেলছে। এখন আলজেরিয়া আজকের ডেতে ম্যাচে সে কি ধরনের প্ল্যানিং নামাবে সেটা এখনো আমরা কিন্তু জানি না। হ্যাঁ, সে মাঠে যখন নামবে টিম, তখন খেলা দেখে বুঝতে পারবে তার কি স্ট্র্যাটেজি খেলছে। তবে আমার কাছে মনে হয় আলজেরিয়া ফাইট করবে আর্জেন্টিনার এগেইনস্টে। ওই হোপ, আর আমরা চাই একটা গুড ফুটবল দেখতে, ফাইট না হলে এক পেশে খেলা দেখে মজা পাওয়া যায় না। ডেফিনেটলি, যেমন জার্মানির ম্যাচ দেখে মনে হচ্ছে আমরা স্কুলের ফুটবল দেখছি। যাই হোক, আমরা একটু স্ক্রিনে তাকাবো, দেখে নেব সম্ভাব্য যেই লাইন আপটা রয়েছে সেই লাইন আপ। আরেকটা ব্যাপার যদি জানতে চাই, কি মনে হয় স্পেনের মতো কি এরকম থাকবে যে কোনো সিনিয়র প্লেয়ার বা যারা খুবই স্টার প্লেয়ার তাদেরকে আজকে নামানো হবে না, যেহেতু প্রতিপক্ষ আলজেরিয়া? আর্জেন্টিনার কথা বলছেন? আমার কাছে মনে হয় না। আচ্ছা, ওয়ার্ল্ডের যদি আমরা এই স্যাড নিউজগুলি দেখি, তাহলে আমার কাছে কোচ মনে হয় এই ডিসিশনটা নিবে না সে, এবং সে তার প্ল্যান অনুযায়ী তার বেস্ট টিমটা নামাবে। তো এমন হতে পারে না যে 2022 সালের মতো আলজেরিয়াও হচ্ছে আপনার সৌদি আরবের মতো একটা অঘটন ঘটাতে পারে? হ্যাঁ,
এটা 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 বলা মুশকিল হতে পারে, তবে ভালো টিম বেস্ট টিম নামাও হতে পারে, এটা ব্যাপার না। তা আমি মনে করি যে সেই স্কালোনি সেই ভুলটা করবে না, হ্যাঁ, সে True. তার বেটার টিমটা তার নামাবে। তবে ডিফেন্ডিং তবে চ্যাম্পিয়ন। আমি মনে করি ওয়ার্ল্ডের ধরেন যদি প্রডিউসিং প্লেয়ার যদি হয়, ওয়ার্ল্ডে যদি কোনো দেশ প্রডিউস করে প্লেয়ার, তার ভিতরে আর্জেন্টিনা সবচেয়ে এগিয়ে আছে। এবং আর্জেন্টিনার সবগুলি প্লেয়ার কিন্তু ম্যাক্সিমাম ইয়াং প্লেয়ার জেনারেশন কিন্তু খুব ভালো, এবং তারা কিন্তু ইউরোপে বিভিন্ন দেশের জায়গায় খেলেছে। আগে যেমন ব্রাজিল প্রডিউস করতে অনেক প্লেয়ার, সেখানে এখন ব্রাজিলকে টপকিয়ে আর্জেন্টিনা কিন্তু অনেক প্লেয়ার প্রডিউস করেছে। এবং আপনি যদি ব্রাজিলের ইয়াং প্লেয়ার আর আর্জেন্টিনার ইয়াং প্লেয়ার তুলনা করে, অনেক বেটার আর্জেন্টিনা প্লেয়ার। দর্শক দেখুন, আমরা দুজনই ব্রাজিলের সাপোর্টার, তারপরে কত ভালো বলছি আর্জেন্টিনাকে নিয়ে, আমাদের মন খুব বড়। যাই না, হোক, ওটা হলো ওটা প্লেয়ারদের বেলায় বলা হচ্ছে। সাপোর্ট আমি একজন করতে পারি, হ্যাঁ, কিন্তু পরিসংখ্যানে যদি কোনো দেশে প্লেয়ার ভালো বের হয়, কোনো প্লেয়ার, আমি প্লেয়ারকে সাপোর্ট করতে পারি, একটা প্লেয়ারকে সাপোর্ট করতে, সে যদি ভালো ফুটবলার হয়, সে আর্জেন্টিনা হোক, সে স্পেনে হোক, ফ্রান্সে হোক, ডাজন্ট ম্যাটার, তাকে তো আমরা এমবাপ্পেকে আমরা পছন্দ করি, এমবাপ্পে ভালো ফুটবলার, তাকে তো পড়তে হবে। কিন্তু আমার টিম ব্রাজিল যখন হবে, তখন অবশ্যই ব্রাজিলকে সাপোর্ট করবো। এক্স্যাক্টলি। একটা ব্যাপার জানতে চাই, মেসির অভিজ্ঞতা নাকি আলজেরিয়ার তরুণদের গতি, কোনটা আসলে এই ম্যাচে পার্থক্য গড়ে দেবে? আসলে মেসির কথা বলার কোনো মেসি ট্রিমেন্ডাস ম্যাজিক্যাল প্লেয়ার। মেসি সাংঘাতিক শার্প প্লেয়ার, বুদ্ধিমত্ত প্লেয়ার। সে কি করে, সে ম্যাচ দেখে, রিড করে, তখন কখন কি করতে হবে সেই কাজটা সে করে দেয়, এবং উইন করার জন্য যা করার দরকার সেই কাজটা কিন্তু করে। সে ঘুরে 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 বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে এমন কিছু ওয়াল পাস করে, এবং গোল অন টার্গেট যেই ডি বক্সের আশেপাশে সে কিভাবে গোল করতে হয়, তার মতো এত ম্যাজিক্যাল গোল ওয়ার্ল্ডের কোনো ফুটবলার এখন করতে পারে নাই। এবং সেই যে গোলগুলো করে, সেই আপনি তার মেসি যদি আপনি গোলগুলি দেখতে চান, এমনি ইন্ডিভিজুয়াল তার গোলগুলি দেখেন, আপনি আপনি অবাক হয়ে যাবেন যে তার গোলগুলি এত সুন্দর গোল, সে এত এইভাবে কিভাবে সে গোল করে। হ্যাঁ, সেটা একটা দেখার বিষয় রয়ে গেছে। স্টার প্লেয়ার্স টু ওয়ার্ড যদি বলি, সেক্ষেত্রে কিন্তু আসলে লিওনেল মেসি রয়েছে, আর অনেকের নাম চলে আসবে, বাট লিওনেল মেসিকে আমি রাখছি। অন্যদিকে যদি আমি আলজেরিয়ার দিকে তাকাই, তাহলে কিন্তু মাহরেজ রয়েছে, রিয়াদ মাহরেজ, উইঙ্গার যিনি, তার প্রসঙ্গে যদি একটু বলতে বলি, তাহলে কি বলার আছে? আমি অ্যাকচুয়ালি আলজেরিয়ার যে যে প্লেয়ারটার কথা বললেন, আমি তার খেলা ওই হয়ে দেখি নাই। হ্যাঁ, দেখি নাই। এখন আমার কাছে মনে হয় যে আফ্রিকান প্লেয়াররা টাফ হয়, তো আফ্রিকার অনেক প্লেয়ার আছে যারা ভালো ফুটবল খেলেছে এর আগে। তো আমার কাছে মনে হয় যে ম্যাচটা দেখলে আমি বুঝতে পারবো। এর আগে আমি করতে পারছি না, যে যেহেতু আমি প্লেয়ারটা খেলা দেখিনি। আচ্ছা, আমি আরেকটা ব্যাপার জানতে চাই, মেসির উপর অতিরিক্ত নির্ভরতা কি আর্জেন্টিনার দুর্বলতা, আপনার কি মনে হয়, নাকি না এটা এক ধরনের শক্তি? মেসির উপর নির্ভরতা তো করতেই হবে, মেসির উপর নির্ভরতা সবাই করে। মায়ামি করছে না, মায়ামিকে কোথায় নিয়ে গেছে মেসি? আচ্ছা, এখানে আমার মায়ামি নিয়ে একটা প্রসঙ্গ আছে। মেসি কি তাহলে জেনে শুনে মায়ামিতে খেলতে গিয়েছিল এই টাইমটাতে? না, এইটা না। মায়ামিকে বেকহাম মেসিকে করেছে যে যাওয়ার জন্য, মায়ামিতে খেলার জন্য। আর মেসি যেহেতু বার্সেলোনার সাথে টাকা পয়সার ব্যাপার নিয়ে প্রবলেম ছিল, মেসি কিন্তু তার 50% কমেও বার্সেলোনা খেলতে চেয়েছে। বার্সেলোনাকে সে খুব লাভ করে, কারণ ছোটবেলার থেকে সে গড়ে উঠেছে। বার্সেলোনা ছাড়তে সে চায় নাই, বাধ্য হয়ে সে বার্সেলোনা ছাড়তে হয়েছে তাকে। তো সে চিন্তা করেছে, ঠিক আছে, আমার যখন বয়স হয়ে গেছে, এমএলএস লিগ খেলি, তো সেটা আমার জন্য পারফরমেন্স করতে। সে কিন্তু তার পারফর্মটা ধরে রেখেছে, এবং মায়ামিকে সে একটা পর্যায়ে নিয়ে গেছে। এবং এখনও মেসি খেলা দেখলে মনে হয় যে আমেরিকা যে প্লেয়ারগুলি আছে যারা বাইরে থেকে খেলছে, বা আমেরিকান প্লেয়ার আছে, তারা ইয়াং প্লেয়ার, এনার্জেটিক প্লেয়ার, তারা দেখা যায় উইথ বলে মেসির সাথে পারে না। এবং তার স্ট্রেংথ, লোয়ার পার্টের স্ট্রেংথ এত বেশি সুন্দর, এত স্ট্রং, যে তাকে ফেলতে পারে না, এবং ফেললেও সে কিন্তু উঠে যেয়ে আবার বলটা কন্ট্রোল করে। এইটা তার কিন্তু বিশাল বড় একটা যোগ্যতা, কি বলবো। একেবারেই তাই। একটু যদি জানি, অনেক অঘটনই তো ঘটলো। স্পেনের মতো টিম 0-0 গোলে ড্র হলো। অন্যদিকে ব্রাজিলের দিকে তাকায়, ব্রাজিলের টিম এবার অবশ্যই ভালো না, তারপরেও কিন্তু 1-1 গোলে ড্র করেছে তারা মরক্কোর সঙ্গে। তো যখন বড় টিমগুলো ড্র হচ্ছে, তখন ব্যর্থতা হিসেবে কাউন্ট করা হচ্ছে। যদি আলজেরিয়ার আজকের এই ম্যাচে আর্জেন্টিনা এবং আলজেরিয়া ড্র হয়, তাহলে এটা কি আর্জেন্টিনার ব্যর্থতা হিসেবে ধরে নেবেন, নাকি অন্য কিছু? না, গেমে যে কোনো সময়, ম্যাচে যে কোনো সময় অঘটন ঘটতে পারে, এটা স্বাভাবিক।
কারণ এটা তখন পরিসংখ্যান বলে দিবে যে কি স্ট্র্যাটেজিতে কোচ আর্জেন্টিনা এগেনস্টে আলজেরিয়াকে নামিয়েছে, সেইটা সাকসেস হয়েছে কিনা। কোচ কোনো সময় সাকসেস হয়, কোনো সময় ব্যর্থতা পায়। তো আমি মনে করি যে আর্জেন্টিনার যে সুপ্রিয়ার টিম, আমার কাছে মনে হয় যে মানে সব যে অঘটন ঘটবে তা না, অঘটন ঘটতেও পারে, না ঘটার সম্ভাবনাই বেশি। কারণ আর্জেন্টিনা টিম এবার কিন্তু অনেক বেটার টিম, ইয়াং প্লেয়ারগুলি খুবই ভালো টিম, ভালো প্লেয়ার। একেবারেই তাই। ফ্রান্সের প্রসঙ্গে চলে যাব। ফ্রান্স এবং সেনেগাল আরও একটি হট ফেভারিট ম্যাচ হবে এবং ডেফিনেটলি ফ্রান্স হট ফেভারিট। ফ্রান্সও আসলে এবারে বিশ্বকাপের দাবিদার। সো এমবাপ্পের টিম কি কতটুকু ভালো করবে সেনেগালের সাথে বলে মনে করেন? না, আমি বলবো যে আমি সম্ভাব্য যে মানে ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হওয়ার যোগ্যতা রাখে তার ভিতরে ফ্রান্স একজন, অফকোর্স। হ্যাঁ। তো সেটা কিন্তু প্রমাণ তারা লাস্ট 2 ওয়ার্ল্ড কাপে দেখিয়ে দিয়েছে, হ্যাঁ। এবং তারা কিন্তু এর একটা ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন পরেরটা তারা ফাইনালিস্ট হয়ে তারা হেরে গিয়েছে। তো আমি মনে করি যে ফ্রান্স অবশ্যই ভালো খেলবে। তো সেনেগালও কিন্তু নট ব্যাড টিম, ভালো টিম। এবং দুটো র্যাঙ্কিংও কিন্তু ফ্রান্স 3, অন্যদিকে সেনেগালের র্যাঙ্কিং হচ্ছে 15। হ্যাঁ, 15। এইখানে আমার কাছে মনে হয় যে বেটার টিম হিসেবে তো ফ্রান্স আসেই। তো সেনেগাল, ওই বললাম না প্রত্যেকটা ম্যাচে একবার জীবনে মুখোমুখি হয়েছিল এবং সেই ম্যাচটাতে কিন্তু সেনেগাল জিতেছিল। হ্যাঁ, আমার কাছে ওইটা ঠিক আছে, কিন্তু সেনেগাল কিন্তু খারাপ টিম না, হ্যাঁ। সব ম্যাক্সিমাম ব্ল্যাক প্লেয়ার নর্মালি কিন্তু একটু স্ট্রং হয়, হ্যাঁ। তো সেই কারণে এটা টোটাল ডিপেন্ড করতেছে একটা স্ট্র্যাটেজির উপর, ডিপেন্ড করতে একটা কোচের, যে নামলে বোঝা যাবে সেনেগাল কি ধরনের ফুটবল মানে স্ট্র্যাটেজি নামছে এবং ফ্রান্স তার এগেনস্টে কিভাবে খেলছে, এটা উদাহরণ। তবে বলা যায় না। তো রেজাল্ট একটা ফরমেশন কি হতে পারে? 4-2-3-1 অনেকে 4-2-3-1 করে, অনেকেই দেখা যায় 3-5-2 করে, অনেকে 4-4-2 করে। এখন ডিপেন্ড করছে যে নর্মালি বেসিক্যালি ফ্রান্স খেলে 4-3-3 খেলে। এখন 4-3-3 এগেনস্টে তারা এমবাপ্পেকে আটকানোর জন্য কি প্ল্যানিং করবে, হ্যাঁ, এইটা কিন্তু বড় ইম্পর্টেন্ট জিনিস। তো আমার কাছে মনে হয় সেই স্ট্র্যাটেজিটা আমার কাছে মনে কোচ নির্ধারণ করবে যে আমি ফ্রান্স কি ওয়েতে খেলে তাকে আটকানোর জন্য আমার কি ধরনের পজিশনের প্লেয়ার ইনক্লুড করতে হবে আর কোন ফরমেশন আমাকে খেলাইতে হবে। দর্শক, এই মুহূর্তে আমরা দেখে নিব ফ্রান্স এবং সেনেগালের সম্ভাব্য যে লাইন আপ রয়েছে সেই লাইন আপ। আবারও যদি স্টার প্লেয়ারদের দিকে তাকাই, রয়েছে কিলিয়ান এমবাপ্পে, ডেম্বলে। অন্যদিকে কিন্তু আবার যদি আমি সেনেগালের দিকে তাকাই, সাদিও মানে, তিনিও কিন্তু ফরওয়ার্ডে খেলেন। তো সেই বিষয় নিয়ে যদি একটু জানতে চাই, এই প্লেয়ারদের সম্পর্কে যদি বলেন যে সেনেগালের প্লেয়াররা কতটুকু স্ট্রং। সাদিও মানে তো অনেক নাম করা ফুটবলার এবং সে কিন্তু ইউরোপে অনেক অনেক ভালো খেলেছে। তো সেখানে আমি মনে করি সে যদি ডি বক্সে যদি কোনো সুযোগ পায় সে কিন্তু গোল করে দিবে, সেই অভিজ্ঞতা তার আছে। তো সেখানে আমি বলবো সেনেগালে টিম, আমি খেলা দেখেছি সেনেগালের টিমের, তারা মানে ভালো আছে। তারা মিডফিল্ড, ডিফেন্স, স্ট্রাইকিং জোনে তাদের ইয়াং কিছু প্লেয়ার আসছে, আমার এখন নাম মনে পড়ছে না, তবে তারা অনেক ভালো খেলছে ইদানিং, হ্যাঁ। তো আমার কাছে মনে হয় যে এইটা কম্পিটিশন হবে ফ্রান্সের জন্য। এরকম মনে হয় যে 2002 সালের সেই ইতিহাস আবার ফিরে আসতে পারে। অ্যাকচুয়ালি ম্যাচের সিচুয়েশনের উপর ডিপেন্ড করতে এখন বলা মুশকিল। রেজাল্ট তো যে কোনো সময় হয়তো আমরা ভালো চিন্তা করতে পারি, খারাপও চিন্তা করতে পারি। তো আমার কাছে মনে হয় যে ম্যাচটা শুরু না হলে বোঝা যাবে না, তবে সেনেগাল খুব সহজেই ফ্রান্স হারিয়ে দিবে, ইটস নট দ্যাট। আপনি একটু যেটা বললেন সাদিও মানে, তিনি ডেফিনেটলি খুব স্ট্রং প্লেয়ার, কিন্তু কার প্রভাব বেশি, এমবাপ্পে নাকি সাদিও মানে? যদি অভিজ্ঞতার দিক দিয়ে, সাদিও মানে তো ওল্ড হয়ে গেছে, বয়স হয়ে গেছে। অভিজ্ঞতার দিক দিয়ে হয়তো ব্রেন কাজ করবে অন্য লেভেলে। সাদিও মানে অ্যাকচুয়ালি অভিজ্ঞতা অনেক সময় কাজে লাগে কিছু কাজে, কিন্তু এনার্জিক লেভেল, শারীরিক মানে আমি বলি বয়স যখন মানুষ হয়ে যায় তখন তার অ্যাজিলিটি কমে যায়, তার মানে কি বলে সেন্স অনেক সময় কাজ করে না, হ্যাঁ। অনেক সময় যে ফিজিক্যালি কুইকনেস বের হয়ে যাওয়ার যে
বের হয়ে যে কোনো একটা টেকনিকটা টাচ সেটা করে গোল করতে পারবো, ঠিক আছে, যে কোনো কিছু ওই জিনিসটা মানুষের কমে যাওয়ার কারণে তার পারফরমেন্সটা নট আপ টু দ্য মার্ক থাকে। তবে হ্যাঁ, অভিজ্ঞতার কারণে যে কোনো সময় যে কোনো একটা দুর্ঘটনা ঘটাতে পারে। এই গ্রুপের সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাচ বা গুরুত্বপূর্ণ ম্যাচ কি এই ম্যাচটা ফ্রান্স এবং সেনেগালের? আপনার এটাতে কি মনে হয় আজকে ম্যাচটা অবশ্যই এইটা হাড্ডাহাড্ডি ম্যাচ হবে। তবে সুপিরিয়র টিম ফ্রান্স, নো ডাউট হবে। তবে এটা যে কোনো একটা রেজাল্ট হতে পারে, মানে যে কোনো খারাপ রেজাল্ট হতে পারে। তবে ভালো রেজাল্ট হওয়ার সম্ভাবনা বেশি যদি ফ্রান্স এগিয়ে আছে। আর আর্জেন্টিনার রেজাল্ট যদি আমি মনে করি যে যদি খেলা ড্র হয় বা হেরে যায়, তাহলে মনে হবে যে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হতে পারে বা ফাইনাল খেলবে। ও মানে হারলি তো আর্জেন্টিনা ফাইনাল খেলে, সবাই বলে তাদের এই ধারাই চলে আসছে। ইটস ট্রু। আমি তো আপনার গল্পে যেতে চাই শেষ করার আগে। আপনিও কিন্তু যখন ইনজুরিতে পড়লেন সেই 1994, তারপর কিন্তু অনেকদিন আপনাকে মানে তারপরই গ্যাপটা পড়লো আসলে, কারণ আপনি আন্ডার 16-এ খেলেছেন ক্যাপ্টেন হিসেবে, আন্ডার 19-এ ক্যাপ্টেন হিসেবে, ন্যাশনাল টিমে ক্যাপ্টেন হিসেবে, অলিম্পিক টিমে ক্যাপ্টেন হিসেবে খেলেছেন, এবং আপনাকে বলা হতো বাংলার ম্যারাডোনা, যেটা আমি ইন্ট্রোডাকশনে বলছিলাম। সো 94-এ যদি ফিরে যাই, সেই ইনজুরি, সেই গল্প যদি খানিকটা আজকে শুনতে চাই, যেহেতু আপনার কাছে পেয়েছি আমরা। আসলে 94-এ আমাদের মোহামেডান আবাহনীর থেকে এক ঝাঁক প্লেয়ার, আপনি তো মোহামেডানে খেলতেন, এক ঝাঁক প্লেয়ার মুক্তিতে চলে যায়। ওই সময় ফুটবল ফেডারেশন কি করে, পুল করে দেয় যে কোনো প্লেয়ার কোথায় চলে যায়, মানে মুক্তিযোদ্ধার টিমে চলে যায়। আচ্ছা, মোহামেডান আবাহনী ম্যাক্সিমাম প্লেয়ার, স্টার প্লেয়াররা। তো তখন ফেডারেশন করে দেয় কি একটা প্লেয়ারকে কোনো প্লেয়ার কোনো টিমে যেতে পারবে না, নিতে পারবে না। তখন তারা কি করে যে আমার যেমন আমি 93-তে আমি 93-তে হাইয়েস্ট পেড প্লেয়ার ছিলাম। হ্যাঁ, তো সেখানে আমাকে তারা একটা স্ল্যাব করে দিচ্ছে, এই টাকা পেতে হবে। তো এইটার কারণে কিন্তু প্রত্যেকটা প্লেয়ার কি করে মুক্তিতে চলে যায়। আচ্ছা, মোহামেডান অনেক প্যাক্ট হওয়াতে যে কেউ কার প্লেয়ার নিতে পারবে না, তখন কিন্তু তারা কিন্তু মুক্তিতে চলে যায়। তো ওই সময় আমার টিম দুর্বল হয়ে যায়। তো আমি ওই সময় আমার টিমকে নিয়ে একটা ভালো টিম করেছি, ওই মুক্তিযুদ্ধ থেকে কম মানে শক্তিশালী টিম। তো আমি লিগে কিন্তু হায়েস্ট পয়েন্ট রেখে ব্যথাটা পাই, এবং পিডব্লিউ এগেনস্টে আমার লাস্ট মোমেন্টে আমার মানে আমি এক গোলে হারছিলাম, পরে এক গোলে ড্র হয়েছিল। পরবর্তী সময় আমি জিতার জন্য যে রিস্কটা নিয়েছিলাম, সে গোলকিপার আমার ড্রাইভ মেরে আমার পায়ের উপর পড়ে যায়। তো আমার মানে পুরো হাঁটুটা টুইস্ট হয়ে যায়। আমার এই লিগামেন্ট মানে ল্যাটারাল লিগামেন্ট ছাড়া অল লিগামেন্ট টর্ন, লিগামেন্ট সব ছিঁড়ে যায়। তো সেইখানে তারপরে আমি কি করি, আমার ইনস্ট্যান্ট অপারেশন হয়। এরপরে আমি 3 দিনের মাথায় সিঙ্গাপুর চলে যাই, আমার কিডনি ফাংশন করছিল। তো অনেক সময় দেখা যায় যে কোনো একটা আঘাত পেলে কিডনি অংশ বন্ধ হয়ে যায়, ফাংশন করে না। তো ওখানে যে এটা ট্রিটমেন্ট করি, প্লাস আমার নির ট্রিটমেন্ট করি। ওরা আমাকে বলে যে তুমি আমি ডাক্তারের সাথে বলছিলাম যে আমি কি ফুটবল খেলতে পারবো কিনা। হ্যাঁ, আমাকে বলছিল যে কি অবস্থা, আমি বলছি আমাকে ফুটবল খেলতে হবে। কি বলো, তুমি ভালোভাবে হাঁটতে পারবে কিনা তোমার সন্দেহ। হ্যাঁ, মানে তুমি হাঁটতে গেলে তুমি খোঁড়ায় করে হাঁটতে হবে তোমাকে, এবং আমি ফুটবল খেলবো। ও আমার দেখে, মানে আমার আগ্রহ দেখে খেলার প্রতি বললো যে ঠিক আছে, তুমি আমার কাছে মনে হয় যে তোমার অপারেশন হয়েছে, এটা ভালো অপারেশন, তোমাকে আবার ফার্দার অপারেশন করতে হবে। তো পরে আমি আমেরিকাতে যাই 95-এ। তো আমেরিকাতে যে অপারেশন করে 96-এ আবার খেলি, আবার 96 চ্যাম্পিয়ন হই মোহামেডান। ও দুর্দান্ত। এবং 97-এ খেলে আমি খেলা অবসর নেই। দুর্দান্ত, খুব ইন্সপায়ারিং গল্প, এবং খুবই হ্যাপি লাগছে যে আজকে আমরা আপনাকে পেয়েছি। আরো দুটো ম্যাচ কিন্তু রয়েছে, ইরাক এবং নরওয়ে। এই ম্যাচে কি মনে হয়, ইরাক এগিয়ে থাকবে নাকি নরওয়ে? এই ম্যাচগুলি পরিসংখ্যান খুব টাফ, কারণ এই দুটো টিম, ইরাক তো আমাদের এশিয়ার টিম। ইরাক একসময় কিন্তু অনেক ভালো ছিল, 86-এ তারা ওয়ার্ল্ড কাপ খেলেছে। তো আমি বলবো যে এই পরিসংখ্যান করা মানে টাফ। আমার কাছে মনে হয় যে খেলা না দেখলে বলা যাবে। তবে আমার কাছে মনে হয় ইরাক আর কার কথা বলছেন, নরওয়েতে অবশ্যই ভালো টিম। হ্যাঁ, তো সেখানে আমি বলবো যে আমাদের এশিয়ার টিম হিসেবে আমি চাইবো যে ভালো খেলুক। আমাদের অন্য এশিয়ান টিমগুলি ভালো খেলছে, তো নরওয়ে সুপিরিয়র টিম ইরাকের থেকে। অন্যদিকে অস্ট্রিয়া এবং জর্ডান, তারাও আজকে মুখোমুখি হচ্ছে। অস্ট্রিয়া যেহেতু
ইউরোপিয়ান টিম। তো জর্ডান তো এই বছর ওয়ার্ল্ড কাপে আসলো, অনেকদিন পরে ওয়ার্ল্ড কাপে আসলো আমার কাছে মনে হয়। তো সেই ক্ষেত্রে আমি যদি বলতে চাই যে সেখানে আপনি অস্ট্রিয়াকে এগিয়ে রাখবো। অস্ট্রেলিয়া যেহেতু ইউরোপিয়ান টিম, তাদের পারফরমেন্স আমার কাছে মনে হয় এশিয়ার থেকে তো ডেফিনেটলি ইউরোপিয়ান টিম বেটার টিম। একেবারেই তাই। যাই হোক, হোপ ফর দ্য বেস্ট। দেখা যাক আজকে কি কতটুকু ভালো হয়। আর্জেন্টিনার জন্য শুভকামনা, ফ্রান্সের জন্য শুভকামনা, বাকি টিমগুলোর জন্য শুভকামনা। অসংখ্য ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, বিদায় নিচ্ছি আজকের মতো টিভিএস ম্যাচ অ্যানাটমি থেকে। দেখা হচ্ছে আগামীকাল একই সময়ে। সবাই অনেক ভালো থাকুন, টিভিএস এর সঙ্গে থাকুন।